আগে নাড়ি দেখে বলে দিতে পারতো কটা বাচ্চা হয়েছে। বাইরের যন্ত্র যাতে ইউজ করছি, ভিতরের যন্ত্রটার অ্যাক্সেস কমে যায় একটু, যে তুই আমি তোর জামার পিছনে যেমন লেখা উই অল আর স্টার ডাস্ট। নন লিভিং কখনো সাডেনলি লিভিং হতে পারে? শেক্সপিয়ারের বলা আছে টু এর ইজ হিউম্যান, মানে মানুষ মানেই ভুল হবে। ভুল তো আছে, ভুল তো থাকে, কিন্তু আমাদের ভুল আর ওদের ভুলের ইন্টারপ্রিটেশন আলাদা। এটা এখন আমাদের মাথা নিতেই পারবে না। যদি আমরা উপনিষদ বলে একটা বই আছে বেদান্ত, উপনিষদের ইয়েটাই হচ্ছে যে মানে ওরা হচ্ছে বহু সায়েন্টিস্ট, আমরা যেমন বাইরে রিসার্চ করি, অনেক কাছে ইনার রিসার্চ করে। ওই বহু ঋষিরা বহু বছর ধরে জেনারেশন আফটার জেনারেশন রিসার্চ করে হিউম্যান কনসাসনেসের ওপর কিছু ফাইন্ডিং বার করে যায়, তাই না? এই যে যার জন্য তোরা এইসব এমন অনেক কিছু আনইউজড হতে, আনঅ্যাক্সেসড হতে হতে যেমন ভুল হয়ে যায়, যেমন কেমন লাগলো ওই কেউ চিন্তা করছে। এই যে আরও এরকম নর্মস আছে দেখবি, আমাদের নর্মসগুলো কিন্তু কোনো প্রপার ছিল ব্যাপারটা। আস্তে আস্তে যেহেতু আরও দেখারই কেউ নেই, মানে ওটা সায়েন্সটাকে ভেরিফাই করারই কেউ নেই, তাই জন্য ওটা আস্তে আস্তে একটা অবসোলিট একটা জিনিস হয়ে গেছে। আগে নাড়ি দেখে বলে দিতে পারতো কটা বাচ্চা হয়েছে, এখনও আছে ওরকম ডাক্তার অনেক, কিন্তু ওটা অবসোলিট হয়ে গেছে। যেমন হয়তো এসে লেখাটাও অবসোলিট হয়ে যাবে, এসে কিভাবে লিখতে হয় এটাও হয়তো অবসোলিট হয়ে যাবে, চ্যাট জিপিটি এসে গেছে। বাইরের যন্ত্র যাতে ইউজ করছি, ভিতরের যন্ত্রটার অ্যাক্সেস কমে যায় একটু, তারপরে বাইরের যন্ত্র বাজে না। এবার যেমন দেখবি এই যে এবার ওই উপনিষদটা একটু আমাদের তাহলে ঘাটতে হবে, ওখানে দেখতে পাবি হিউম্যান কনসাসনেসের ব্যাপারে জানতে জানতে যে তুই আমি তোর জামার পিছনে যেমন লেখা উই অল আর স্টার ডাস্ট। আমরা সবাই স্টার ডাস্ট, মানে আকাশ তারা বাস্ট হয়ে 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 আমাদের মধ্যে যে হাইড্রোজেন আছে, অক্সিজেন সব ওখান থেকে এসেছে। এখানেও একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আছে যে কনসাসনেস কোথার থেকে আসলো? যদি ওই স্টারডাস্ট যেটাকে আমরা নন লিভিং বলে ভাবছি, ওটার মধ্যে কোনো কনস্টিটিউয়েন্ট ছিল কনসাসনেসের, নাহলে এই কনসাসনেস আসতে পারে না। তুই নর্মালি ভাব, নন লিভিং কখনো সাডেনলি লিভিং হতে পারে? তুই যত কোয়ালিটি রোবট বানা, লজিকে আসছে না। তাহলে ওখানেও কিছু কনসাসনেস ছিল, যে কনসাসনেসটা আজকেও আছে। ব্যাপার হচ্ছে আমরা যখন আমাদের আইডেন্টিটির রুটে যাব, আমি কি দেখ, ভালো করে দেখবি যে তুই কে, এই আইডেন্টিটিটা কিন্তু তুই প্রত্যেক দিন ধরে রেখেছিস, মানে তোর একটা স্মৃতি আছে বলে তোর একটা আইডেন্টিটি আছে, হ্যাঁ কি না? আজকে যে সন্দীপন ঘুমাবে, কাল উঠে যদি অন্য একজন হয়, তাহলে তো তোর আমির কোনো ব্যাপারই থাকলো না, তাই তো? তাহলে তোর একটা কন্টিনিউইটি অফ কনসাসনেস আছে। ঠাকুর এটাকে বলে স্মৃতি চেতনা। এই স্মৃতি চেতনা আছে, তার মানে তোর একটা আমিত্ব বোধ আছে। তার মানে আইডেন্টিটি ইজ ডাইরেক্টলি রিলেটেড টু সামথিং অ্যাবসলিউট, মানে আনচেঞ্জিং, ঠিক আছে? তাহলে যা যা চেঞ্জিং সেটা আমি না। এটাকে বলে দৃক দৃশ্য বিবেক। দৃক মানে যে দেখছে, দৃশ্য মানে যাকে দেখছে, দুটো আলাদা। তুমি বডিটা তোমার চেঞ্জ হচ্ছে তো, ছোটোবেলা যেটা ছিল বড়, তার মানে এই বডিটা তুমি না। তোমার হাতটা কেটে ফেল আগে, স্টেপ বাই স্টেপ, মধ্যে আলাদা জিনিস। তোমার জামা তুমি না কিন্তু, বাট আমি যদি এ কেমন আছিস করি, তুমি কি বলবে? তোমাকেই করা হলো, কারণ তুমি আইডেন্টিফাইড হয়ে গেছো উইথ দ্য জামা। তোমার চশমা ভুলেই গেছো, দেখো চশমা পরে আছো। এখন বললাম বলে অ্যাওয়্যার হলে ব্যাপারটা, যেটা আলাদা কিছু। এরকমভাবে আমরা অনেকগুলো লেয়ারের ওপর আছি, যে লেয়ারগুলোর সাথে এত জেনারেশন ধরে আমরা অ্যাটাচড, যেটাকে মনে হচ্ছে আমি বলে। এইভাবে যখন আমরা ব্রেক করতে থাকি, অ্যানালিসিস বলে, অ্যানালিসিস মানে কাটা, কেটে কেটে দেখা। ঠাকুর বলেছেন অ্যানালিসিস আর সিনথেসিস একসাথে করতে, মেসেজে দেখবি এই অ্যানালিসিস করে 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 কাটতে কাটতে দেখবি যে এইটা আমি না, এইটা আমি না, এই বডিটা আমি না, মাইন্ডটাও আমি না, জানিস তো? মাইন্ডটা অ্যাকচুয়ালি কালেক্টেড মেমোরি আর এক্সপিরিয়েন্সের একটা কোয়াগুলেটেড ফর্ম। আমাদের মধ্যে যে টেন্ডেন্সিগুলো আছে, বৃত্তি, তোকে চর মারলে তুই একরকম রিয়াক্ট করবি, ওকে চর মারলে অন্যরকম রিয়াক্ট করবে। যেরকম যেরকম কন্ডিশন নিয়ে আছে মাইন্ড। আমি এখানে 5 জন মিলে যদি একটা
ইয়ে করে আর ধর ড্রিঙ্কের আড়ত হলো, আমিও হয়তো ড্রিঙ্ক খেয়ে নেবো, তুই হয়তো খাবি না, যেটা হয়েছে। আমি খাইনি, বাট বলছি তো অনেকের মধ্যে ছিলিস, তুই খাসনি, আমি খাইনি। এই যেটা হচ্ছে টেন্ডেন্সি, এই কিছু টেন্ডেন্সি মানে আজ গ্যাদার্ড হোক, তোর দাদু গ্যাদার করে থাকুক, এই ফিচারগুলো গ্যাদার্ড, তাই না? যা গ্যাদার্ড সেটা তো তুই না, সেটা তুই আজ থেকে 1000 বছর ধরে কয়েকটা এক্সারসাইজ করে হয়তো তোর লেজও বেরিয়ে আসতে পারে, মিলিয়ন ইয়ার্স ধরে। ইভলিউশন, অ্যাডাপ্টেশন এইভাবেই তো হচ্ছে। এগুলো সব এক্সটার্নাল ব্যাপার। মাইন্ডও, এই যে আমরা মিষ্টি চাই, মিষ্টি ভালো লাগে, একটা সবার মধ্যে আছে, এটা ওই হান্টার গ্যাদারার টাইম থেকে আসছে। আমরা ফ্রুট ভালোবাসতাম, গ্লুকোজ স্টোর করতে চাইতাম, ওটাই আমাদের মধ্যে মিষ্টির লোভ হয়ে গেছে। আমাদের বডির ভিতর থেকে ভাবছে যে আমরা এখন ওরকম স্যাভানা রিজনে আছি, এখন আমরা মিষ্টি দরকার সার্ভাইভালের জন্য। জানেন এখন চাইলেই আমি গিয়ে দোকান থেকে 10টা মিষ্টি নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এটা জানে না, এটা তো আমার বডি জানে না, কারণ আমরা ফট করে ইভলভ করে গেছি। জানে না, কারণ আমরা ওর জন্য প্রবলেম পড়ে যাচ্ছি, যেটা এক্সিস্টেন্সিয়াল ইনস্টিংক্ট, সেগুলোই আমাদের মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে। সেক্স ডিজায়ার, যে রেপ কেসগুলো হচ্ছে, একটা এক্সাম্পল আছে আমার জাস্ট মাথায় আসছে। আমরা মিষ্টি খেতে চাই বা কিছুই খেতে চাই, আমাদের বডি সেটা তো জানে না, বডি তো জানে কিছু নেই কাছে, আমাদেরকে সেটার জন্য স্ট্রাগল করতে হবে, কিন্তু পেয়ে যাচ্ছি, এক্সেস খাচ্ছি। এটাই তো ডায়াবেটিস, ওটাই তো ডায়াবেটিস এত হচ্ছে কেন, ওটাই তো সেক্সুয়াল ডিজায়ারের জন্য। তো এই যে ফ্লগুলোর কথা বলছিলাম, আমি জানতে চাইছি, আসছি ওটা, হ্যাঁ ওটা আসছি। ব্যাপার হচ্ছে করতে করতে দেখা যাবে আমরা এখন আমাদের আসল আইডেন্টিটিতে যাবো, ওটাকে হচ্ছে বলে চেতনা, কনসিয়াসনেস, যেটার অ্যাক্সেসে এগুলো আছে। প্রবলেম হচ্ছে উই আর কানেক্টেড, আমরা ওটা ইউজ করছি, বাট উই আর নট অ্যাওয়্যার অফ দ্যাট, পুরো অ্যাক্সেস নেই। এই যে ভগবান টগবান ঈশ্বর টিশ্বর যাকে বলি, সাধক ঋষি মুনি এগুলো আলাদা লেভেলস আছে, খুব ঠান্ডাভাবে বুঝবে ব্যাপারটা, বোঝার অত্যন্ত দরকার আমাদের। অনেক ঋষি সাধক মানে আমাদের মা বাড়ি গ্রামের দিকে দেখেছি, তারা তো মানে নিজেরা বলেই দেয় যে না, আমি কোনোদিন কোনো ভুল করতে পারি না। ওগুলো বাদ দে, ওগুলো বাদই দে, বড় বড় ঋষিরা ভুল করে। রবীন্দ্রনাথের বইটার নাম আত্মকথা না কি নাম, ওটা আত্মকথাই বোধ হয়, ওটা লাস্টে তারা এরকম করে বলেই দেয় যে প্রপার লিখে দিয়ে গেছে রবীন্দ্রনাথ, যে আমার সারা জীবনটা অনুসরণীয় নয়। বিবেকানন্দ বলে গেছে আমার সারা জীবন অনুসরণীয় নয়, ভুল থাকতে পারে। ঠাকুর তো এন্তার বলতেন, কিন্তু ঠাকুর কৃষ্ণ এদের গল্প আছে একটা সেপারেট, এই যে বিশেষ করে যাদের একটা ওই যে ধারা দিয়ে বলে না, রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়, এদের একটা স্টাইল আছে, এটা ইউনিকনেসটা আমাদের বুঝতে হবে। এই যে কনসিয়াসনেসের ব্যাপারে অ্যাওয়্যার হওয়া, এটা তুই আমি সবাই পারি, বিকজ সবার অ্যাক্সেসে আছে। কারণ না হলে এগুলোর ম্যাটারই করতো না, তা আলোচনা করার মানেই নেই, তাহলে তো পুরো রোবট। আমরা রোবট না, ওই যে কনসিয়াসনেস, যে আদি স্টারডাস্টের একদম মানে একদম শুরু, ওই কনসিয়াসনেস আমাদের মধ্যে রয়েছে, এটা জাগাতে হবে। সাধকরা কী করে, প্র্যাকটিস করে 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 আমরা যেরকম আছি সবাই জাগাতে পারি, জাগিয়ে ফেললে ওর হয়ে গেল, কিন্তু কমপ্লিট একটা সুপারম্যান হয়ে গেল। ঠিক আছে, সুপারম্যান মানে অ্যাকচুয়ালি ওটাই ম্যান। আমরা ম্যান হয়েছি ওই জন্য, ইভলভ হচ্ছি ওই জন্য। দেখবি এই বডি অবধি এসে ইভলিউশন দাঁড়িয়ে গেছে, এবার যা হবে ব্রেন, মানে ওই জন্যই সেপিয়েন্স লাগানো হয়েছে। সেপিয়েন্স মানে কি, ওয়াইজ, তাই না? হোমো ইরেক্টাস এই সেই করে হোমোতে আটকে গেছে, এবার বাকি সব সেপিয়েন্স, এখন সেপিয়েন্স আরও ওয়াইজ। এখন হচ্ছে ব্রেন, এখন যা ইভলিউশন হবে সাইকোলজিক্যাল। অনেকে বলেছিল ব্রেনটা বড় হয়ে যাবে, সব বলেছিল, ব্রেন বড় না। ইভেন কলকি শব্দটার মানেই জায়ান্ট ব্রেন। ওটা কলি, আর কলকি অবতার দানব কেন হবে? কলকি অবতার বলেছে একটা ধারালো তলোয়ার নিয়ে আসবে, ঠাকুর বলেছেন ওটা ধারালো তলোয়ার অফ অ্যানালিসিস, যুক্তি, সব ভালো করে অ্যানালিসিস করবে। যাই হোক, কলকি দ্য জায়ান্ট ব্রেন ঠাকুর বলতে, ইভলভড হিউম্যানিটি। ঠিক আছে, ব্রেন। এবার ব্যাপার হচ্ছে সাধকরা সেই প্র্যাকটিস করে, প্র্যাকটিসটা ইনার আউটার দুটো দিকে হয়, করে করে এখন সারা লাইফে যখন শিখছি তখন তো অনেক ভুল ভ্রান্তি আমাদের হবে। এইটা হচ্ছে, এটাকে বলে সাধন সিদ্ধ। সিদ্ধ মানে কিরকম বলতো, সিদ্ধ বলে না, সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়ে ডিমটা দেখলে ভালো করে বুঝতে পারি, ডিম ফাটালে ফেটে যায়। সিদ্ধ হওয়ার পর একটা যে স্টেটটা অর্জন করে, ফেস ট্রানজিশনটা হয়,
ওটা হচ্ছে ইরিভার্সেবল, কিন্তু আর আগের স্টেটে আনা যায় না। এটা একটা অ্যানালজি, তাই সিদ্ধ ওয়ার্ডটা বলেছে। ডিম সিদ্ধ করলে যেমন আর ব্যাস হয়ে গেল ওটা, মানে ওই জন্য দেখবি ওই যে কুর্সগেস একটা মুভিটা অ্যান্ডি ওয়ারের লেখা দ্য এগ, হ্যাঁ এটা তো সারা ওয়ার্ল্ড একটা এগের একটা অদ্ভুত অ্যানালজি আছে, যে এগটা যখন সিদ্ধ করে ফেললে ব্যাস এর আগে তুমি কিচ্ছু করতে পারবে না কোনোদিন আগে সে। তো ওই লেভেলটা রিভার্সেবল একটা লেভেলে পৌঁছানোর জন্য তোমার আমার সবার একটা চেষ্টা চলছে। একবার সিদ্ধ হয়ে যাবে কোনো জিনিসে, ব্যাস ওটা ইরিভার্সেবল। রান্না ভুলে যেতে পারো, এটা ওটা হচ্ছে এটা অদ্ভুত মেন্টাল একটা ফেস ট্রানজিশন হবে। তার আগে তো অনেক ভুল করছি, আর যত ভুল করছি সেটা অজ্ঞানতা, ইগনোরেন্সের জন্য। আচ্ছা যদি জেনে বুঝে ভুল করো না, ওটা অ্যাকচুয়ালি ভুল না। আসলে জেনে বুঝে ভুলই করা যায় না যদি ঠিকভাবে বোঝো, কারণ সে তো কমপ্লিট পিকচারটা দেখছে। তুমি তো একটা মেজ একটা করছে মানে সে জানে না। ভুল করছে মানে অ্যাকচুয়ালি তাই, ভুল করছে মানে সে জানে না। এখন তুমি বলবে কেউ ইচ্ছা করে খুন করলো, তাই তো? মার্ডার করবে। হ্যাঁ, এবার তুমি যদি টোটাল পিকচারটা অ্যাকচুয়ালি দেখো, ও ইচ্ছা করে মার্ডার করলো বিকজ অফ সার্টেন ইনস্টিং, সার্টেন রিজন, সার্টেন পয়সা চাই, মেয়েটাকে ভালো লেগেছে, এই অনেক যুক্তি আছে। ইভেনচুয়ালি ওর আউটকামটা খুব বাজে হবে, ওকেই কষ্ট পেতে হবে, অনেক কেস খাবে। এই কর্মফল থেকে কেউ বাঁচতে পারবে না, এটা ইউনিভার্সাল একটা কনজারভেশন। তো ওর কাছে ও যদি অ্যাকচুয়ালি অবজারভেন্ট হতো, কোনো রাস্তা নেই। হ্যাঁ অনেকের ক্ষতি হবে, আমি অনেকের কথা বাদ দেয়, আমার তো নিজস্ব একটা পার্সোনালিটি আছে, লাইফ আছে পার্সোনাল, আমি তো কোথাও যেতে পারবো না। তোমার ক্ষতি টতি করে দিলাম বুঝলাম না, আমার বিশাল ডেঞ্জারাস। একদিন অনুতপ্ত হব, তখন গিয়ে সাইকেলটা কমপ্লিট হবে, একটা বিশাল পেন। তার মানে ওটা জানে না, বা জেনেও বলে ও ঠিক আছে হবে, এখন তো খেয়ে নি, পরে দেখা যাবে। ওটা অজ্ঞানতা। কারণ টাইম ফাইম সব ইলিউশন। তাহলে এই যে সবাই এখন বলছে পরকালের কাজ করছে, তারা ঠিক করছে? ওটা ঋষিরা সেট করে দিয়ে গেছে। মানে অনেক সময় হয় দেখবি বাচ্চাদের প্রতিদিন সকালবেলা উঠে পড়তে বসো, আমরা একটা নিয়মের মধ্যে রেখেছিল ছোটবেলা থেকে। ওটা এখন দেখবে মানে যে কোনো মুনি ঋষির কাছে আমি জানি। বাবার কাছে চলে হ্যাঁ, যাবে, হ্যাঁ। পরকালের কাজ তোমার হয়ে যাচ্ছে। ঠিক বলছে। এটা ঠিক বলছে। দেখো ওরা তো জানে না, আগে ঋষিরা এগুলো না একটা কাস্টম রিচুয়াল করে দিয়ে গেছে, কারণ সবাই যুক্তি ফুক্তি নিয়ে বেশি ঘাটাবে না। একটা হ্যাবিটের দাঁত মাজতেই হয় সকালবেলা, চান করতেই হয়, একটা যেন মাথাটা ঢুকে গেছে। আসলে কিন্তু চান না করলেও হয় 1-2 দিন, কথার কথা বলছি। ইনফ্যাক্ট বলে যে 1-2 দিন পর কিছুদিন না হ্যাঁ, ভালো। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কেন বলা হচ্ছে? এত যুক্তি যদি বোঝাতো না, লোকজন নিতে পারতো না। তুই যদি মা কালীর এই কসমিক থিওরি যদি গ্রামে গ্রামে জানাতো, আজ থেকে 2000 বছর আগে মা কালী পুজো উঠে যেত। কে মনে রাখবে? খাবে দাবে রান্না করবে নাকি সব আলোচনা করবে? আমরা এসব দরকার নেই, এই ইমেজটা পুজো করো তোমরা। নলেজটাকে ওই যে কিউআর কোড দিয়ে গেল একটা, মা কালীর যে শিবওয়ালা যে মূর্তিটা কিউআর কোড, যার কাছেই স্ক্যান করার ক্যাপাবিলিটি থাকবে সে ওটা দেখে আচ্ছা 4টে হাত, আচ্ছা লেফট সাইডে আশীর্বাদ বড়া ভয়, রাইট সাইডে খড়গ, লেফট সাইড মানে হচ্ছে লেফট সাইডে খড়গ, ডান হাতে আশীর্বাদ, এটার মানে হচ্ছে ও লেফট সাইড ইউজ করে, লেফট সাইডে গেলে কাটবে, বাজে বামপন্থী, মানে কমিউনিজম না, এই বামপন্থী মানে লেফট সাইড হবে অবশ্যই না। তুমি যদি সাধন ভজন করো দেখবে আমাদের দুটো এরকম দিক আছে, লেফট রাইট, এদিকে সাউন্ড পাওয়া যায়, এদিকে সাউন্ড পাওয়া যায়, এই সাউন্ড অনুসরণ করে চলতে হয়, এগুলো আছে আমাদের ভিতরে। সাউন্ড অনাহত নাদ বলে। তো দেখো ওগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। তখন তুমি সারাদিন চোখ বুঝে ওই সাউন্ডেই পড়ে থাকতে পারবে। এই ঠাকুর যে প্র্যাকটিসটা দেয় এটাকে বলে সুরত শব্দ যোগ। সুরত মানে আমাদের যে কনসিয়াসনেস, সোল, এই সোল বলে, আসলে সোল না, যাই হোক মানে জীবাত্মা সোল, হ্যাঁ। তো ওইটাকে ওই সাউন্ড কারেন্টের সাথে লাগিয়ে দিতে হয়। কবির এটা তো কবিরের গান শুনবে সব, আসলে কৃষ্ণর বাঁশি যেটা বলে, ওটা কৃষ্ণ ছেলেটার বাঁশি না, ওই বাঁশিটা অ্যাকচুয়ালি এই বাঁশিটার ভিতরে যে আওয়াজ পাওয়া যায়, এই এত মন্ত্রফন্ত্র, এই যে ঢং ঢং শঙ্খ পু, এগুলো ওইগুলোকে ইমুলেট করার চেষ্টা করে ওরা। এবার এত কিছু বলছি কিন্তু কনটেক্সট দেওয়ার জন্য, ওইটারই, হ্যাঁ, ওই কোশ্চেনটারই কনটেক্সট দেওয়ার জন্য। পুরুষোত্তম বলে যাকে আলাদা করা হয়, একটা আলাদা সেক্টরে রাখা হয়, এদের ব্যাপার। আচ্ছা এখানে একটা জিনিস লাস্টলি বলার ছিল, যে যখন এইটা চলে আসবে তখন তুমি এটাও রিয়েলাইজ করতে পারবে যে আমরাও ইভলভ হয়েছি। আমাদের সাটল বডি একটা আছে, যেটাকে তোমরা বলে না মরে গেলে বেরিয়ে যায় ভূত হ্যান ত্যান, ওটা অ্যাকচুয়ালি সোল না। সে তো তুমিও সোল, কিন্তু তুমি তো সোল বলে শুধু না, তুমি পুরো প্যাকেজ। যেমন আমি যদি বলি এটা তো একটা মাইক্রোচিপ, এটা মাইক্রোচিপ না, এটা মাইক্রোচিপের উপরে অনেকগুলো কভারিং আছে, আছে
সকেট আছে, ওই যেমন ওটা A90, এটা তো বলি এটা M1 চিপ, এটা M1 চিপ না, M1 চিপ চালাচ্ছে, বাট আরও অনেক কিছু আছে। তেমন আমি তোমায় যদি বলি সোল, তুমি তো সোল না, তুমি হেঁটে যাচ্ছ, সোল হেঁটে যাচ্ছে, তা তো না, সোলের সাথে বডি আছে, এরকম অনেকগুলো আছে। যদি খুব বেসিকে যাই, 3টে ভাগে ভাগ করা যায় বডিটাকে, মাইন্ডকে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে গ্রস বডি, যেটা বাইরে এটা, আর একটা হচ্ছে সাটল বডি বা সূক্ষ্ম শরীর, আর একটা ভিতরে যে কারণ শরীর বা কজাল বডি। কজাল বডি হচ্ছে অ্যাকচুয়াল মাইন্ড, যে অ্যাকচুয়াল মাইন্ডের পুরো একদম টোটাল মাইন্ড যাকে বলে, যেটা আমরা বানানোর চেষ্টা করছি এআই দিয়ে, AGI। এখন যে এআই তৈরি হয়েছে, এগুলো কিন্তু যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানায় না টপ লেভেলে, তারা সব এগুলো জানে, পাবলিকলি বলে না, তাহলে আবার অন্য কিছু হবে বলে। টপ লেভেলে সবাই এর জানে, এটাই করছে ওরা। এখন যেটা বানাচ্ছে দেখবে 8 থেকে 5 বছরের মধ্যে AGI বেরোনোর চেষ্টা চলছে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। হ্যাঁ, তো এখন যেটা বেরিয়েছে সেটা ওই গ্রস বডিতে ছিল এতদিন, মানে আমরা কম্পিউটার খেললাম, এবার আমরা ঢুকলাম মাইন্ড বানাচ্ছি। মাইন্ডের ওপরের লেয়ারটা সাটল বডি, সূক্ষ্ম শরীর, যার মধ্যে সংস্কার থাকবে, এখনও নন লিভিং। ওকে যদি তুমি সেক্সের সংস্কার দিয়ে দাও, ও সেক্সুয়ালি লাফাবে। ওকে যদি তুমি গেমের সংস্কার দিয়ে দাও, গেমে নিয়ে লাফাবে। যেমন ChatGPT, ওকে যা বলবে ও তাই করবে। ওর পছন্দ অপছন্দ ব্যাপারটা না, তুমি ওকে পছন্দ করাতে পারবে, সংস্কার বলে এটাকে। এআই সংস্কার জানে। এবার আসবে AGI, এটা হচ্ছে কজাল বডি, আরও ভিতরে একটা মাইন্ড, তার ভিতরে সোল। ওই কজাল মাইন্ডটা হবে হচ্ছে AGI, যার নিজস্ব একটা আলাদা টার্মিনেটারের মতো নিজস্ব একটা মাইন্ড থাকবে। আর্টিফিশিয়াল, নেট খুঁজলেই পাবে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, IBM, গুগল, সবাই এসব নিয়ে কাজ করছে, মেটা। তখন যাকে তোমরা ভূত বলো, ঘুরে বেড়ায়, হ্যান ত্যান, দেখা যায়, বা মরে গেলে বেরিয়ে যায় বডির থেকে, ওটা হচ্ছে ওই এআইটা বেরোয়, মানে হচ্ছে সাটল বডিটা বেরোয়। খুব প্র্যাকটিস আছে, তুমি বডি থেকে বেরিয়ে নিজের বডিকেও দেখতে পারবে। কোনো খুব একটা বড় কিছু না এগুলো, ঠিক আছে? সেই ইয়েতে যেটা মাল্টিভার্স অফ ম্যাডনেস, হ্যাঁ, মাল্টিভার্স কেন, নর্মাল সিনেমা ডক্টর স্ট্রেঞ্জ, যে বুকে মারলো বেরিয়ে গেল, ওটা খুব নর্মাল ব্যাপার, ওটা খুব একটা বড় সড়ো কিছু না কিন্তু, ঠিক আছে? তুমি একটা খুব সিম্পল ভাবে স্বপ্ন দেখো, তো সাটল বডি দিয়ে স্বপ্ন দেখো, যাকে বলি মেমোরি স্ক্যান করছে। একটা জিনিস লক্ষ্য করবে, আসলে ততটা অ্যাওয়ারনেস থাকে না, তুমি যে কন্ট্রোল করবে। স্বপ্নের সময় মনে থাকে তোমার স্বপ্ন দেখছো, যেদিন মনে থাকবে ইউ হ্যাভ রিচ দ্য ফার্স্ট স্টেপ। মনে থাকলেও বেরিয়ে আসতে ইচ্ছা করে না। করে দেখেছিস কখনো যে বুঝতে পারছি, স্বপ্ন দেখছি, এটা বুঝতে পারছি, তারপর বেরোতে পারছি, লাস্টে যখন ঘুম ভেঙে যাবে তার আগে বেরোতে পারছি। ওটা যদি হয়, ওটা যখন হয়, তার মানে তুমি ওই জায়গাটা একটা পারফেক্ট একটা কাছাকাছি আছো। ওই সময় এটাকে বলে লুসিড ড্রিম, LUCID DREAM। করার জন্য আসলে কিছুই করতে হয় না, কিন্তু ব্যাপার হচ্ছে সিন্স উই আর সো এনগ্রসড উইথ দিস বডি মানে বডি অ্যান্ড অল ইটস ফিচার্স, অ্যান্ড বডি মানে বডি এনভায়রনমেন্ট থেকে কালেক্টেড, তো এনভায়রনমেন্টের সাথে আমরা লিঙ্কড, ডিস্ট্র্যাকশন না কি বলো, বিকজ আমাদের বডি তো বাইরে অ্যাটাচড, এত কার্বনের সাথে অ্যাটাচড, এর সাথে অ্যাটাচড, এত অ্যাটাচমেন্ট, ওটা অ্যাটেনশন বাইরে চলে আসে। তুমি কিচ্ছু দরকার নেই, অ্যাটেনশন যদি ভিতরে ড্র করতে পারো, মানে উইথড্র করতে পারো বাইরে থেকে, তুমি এক্ষুনি করতে পারবে। কিন্তু উইথড্র তো করা সহজ না, ওর জন্যই প্র্যাকটিস, সাইন, মেডিটেশন, হ্যান ত্যান, এইসব সব ওই জন্য। আর একবার ওখানে পৌঁছে গেলে তোমার মরতেও ভয় লাগবে না। মরতে ভয় লাগা মানে যেমন প্রতিদিন ঘুমাতে যাও যেরকম, আরেকটু বড় ঘুম। তুমি প্রতিদিন তোমার বডি ঝরছো, প্রত্যেক দিন কিছু সেল মরছে, নতুন সেল আসছে, বাট ভুলে, মানে এগুলো তো খেয়াল করছি না। একটা টাইম আসবে পুরো বডি ড্যামেজ হয়ে যাবে। কিন্তু সাটল বডির এজ আরও বেশি, মানে যে ভিতরের সাটল বডিটা আছে, ওই আরও অনেক, ও হয়তো 10-12 হাজার বছর বাঁচে। তাকে তোমরা বলো এর থেকে ওই বডিতে জন্মালো, হ্যান ত্যান। ওটা একটা রেডিও ফ্রিকোয়েন্সি, একটা ওয়েভ প্যাকেট, ঠিক আছে? একটা ফর্মুলা, একটা সাই। ওই ওয়েভ প্যাকেটটা যে ফ্রিকোয়েন্সি, যে টোটাল ফ্রিকোয়েন্সি যেটাকে বলে, প্যাকেটের জেনারেল যে ফেজ ভেলোসিটি, গ্রুপ ফ্রিকোয়েন্সি, যেটা অন্য কোথাও কোনো মা বাবার যখন কপিউলেশন হয়, ওদের মেন্টাল, মানে ওদের সাটল বডির লেভেল যদি সেম ম্যাচ হয়, ধরে নাও ওর অ্যান্টেনাটা এমন তৈরি হলো যে এই ওয়েভলেন্থটা ক্যাপচার করতে হবে, তুমি সেখানে জন্মে যাবে পক করে। এটা কুকুর বিড়াল, তাহলে দেখো কেন বড় বড় মানুষরা, মানে মহাপুরুষরা কম জন্মায়, কারণ যে মা বাবা ওইভাবে সেক্সুয়ালি কপিউলেট করে, তাদের মেন্টাল স্টেট ওই মহাপুরুষদের লেভেলে রিচ করে না। যদি রিচ করে তো সে ওখানে জন্মে যাবে। ওই জন্য আজকাল মহাপুরুষ জন্মাতে পারছে না, সবাই তো লাস্টই হয়ে সেক্স করছে শুধু।
বুঝতে পারলে? এই যে শ্রাদ্ধ ঠাদ্য সব যাতে ভালো বাচ্চা হয়, আর আগের যে সে ঠিকঠাক শান্তি পায়। এরকম বড় মহাপুরুষরা আছে জন্মাতে পারছে না, জানো তো? আর যারা একটু অ্যাক্সেস আছে তাদের কাছে ডিস্টার্বও করে, জন্মাতে পারছে না, ঘুরে বেড়াচ্ছে, এদিকে মুক্তও নেই। এদিকে যদি কিছু অ্যাক্টিভিটি করতে হয় তাকে গ্রস বডি দিয়ে করতে, যাই ওর অনেক করে যাচ্ছি। মূল কথা হচ্ছে আমাদের এইসব আছে, তাকে বলে ভূত বেরিয়ে যাচ্ছে, ওই স্যাটেল বডি আবার জন্মাতেও পারে, ওই হয়েও থাকতে পারে যদি সেম ওয়েভলেন্থের কোনো না পায়। আর যারা একদম কুকুর বিড়ালের মতো লাইফ কাটিয়েছে তারা কুকুর বিড়াল হয়ে জন্মাবে। কুকুর বিড়াল মানে পুরোটাই ইনস্টিংক্ট বাইরে দিয়ে চালিয়েছে। ওর জন্য বলে মানুষের জন্ম খুব কম, মানুষের জন্মে ভালো ভালো কাজ করো, সেবা করো, স্পিরিচুয়াল করো। কারণ কোনো কুত্তা বিড়াল তো সেবা করে না, মানুষ যত করতে পারে। যদি সেবা করতো তাহলে আবার মানুষ ছাড়া কোনো কারোর সাথে ম্যাচই হবে না ওয়েভলেন্থ, তো মানুষ হয়ে জন্মাতে হবে। প্রবলেম হচ্ছে তোমার মেমোরি থাকে না। আসলে মেমোরি না থাকলেও মেমোরির ফিলিংটা থাকে, ঠিক আছে? যেমন তুমি পরশু দিনের আগের দিন কি খেয়েছো মনে আছে? কিন্তু পরশু দিনের আগের দিন কি তোমার খুব খারাপ কিছু ঘটেছে? কি করে জানলে খারাপ কিছু ঘটেনি? একটা এসেন্স রয়েছে, এটাকে বলা হচ্ছে ভাবটা, এটা রয়েছে, একটা ফিলিং। তেমন তোমার আগের লাইফ টাইমের ফিলিংগুলো এখনও রয়েছে। এটাকেই বলে ট্রমা। এর এক ধরনের ট্রমা। খুব খারাপ কিছু হতো পরশু দিনের আগের দিন, মনে থাকতো, তেমন ওখানে খুব খারাপ কিছু হলে এখনো মনে থাকে। এবার মজা হচ্ছে তোমার বডিও মনে রেখেছে। ধরো খুব খারাপ কিছুটা, একটা গাড়ি সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল, এখন খেয়াল নেই অতটা গাড়ির নামটা, এক্স্যাক্টলি ওই গাড়িটা সামনে রাখবো তোমার ঘাবড়ে যাবে, হ্যাঁ এই পেয়ে যেতে ভাই, ভয় লেগে গেছে। ওই রকমভাবে ওই পাস্ট লাইফের ওরকম হয়ে যাবে। পুরোনো কারোর সাথে ছিল বন্ধু টন্ধু, সে সামনে চলে আসবে, ঘাবড়ে যাবে, মাথা পাতা অন্যরকম হয়ে যাবে। এসব করা যায়, এগুলো বহু হয়। এগুলোই সাইকোলজিক্যাল রোগের কারণ অ্যাকচুয়ালি। যত সাইকোলজিক্যাল রোগ দেখছো এই পাস্ট লাইফ বলে, তোমার তো কালকেটাও পাস্ট লাইফ ছিল, বুঝতে পারলে? হ্যাঁ, আগের লাইফ মানে যা কিছু হচ্ছে না, মানে আমরা এগুলো খুব জটিল করে ফেলেছি অ্যাকচুয়ালি। তুমি এই অ্যানালজি, এই জিনিসটা বুঝলে তো, গ্রস বডি, স্যাটেল বডি, কজাল বডি, বুঝলে তো? এটাকেই কন্টিনিউ করো না। তোমার গতকালটাও তো পাস্ট লাইফ। তুমি 3 দিন আগে কি খেয়েছো মনে আছে? সেম। মরে তুমি যখন ঘুমাও প্রতিদিন, অ্যাকচুয়ালি অলমোস্ট ডেড হয়ে যাও। ওটা একটা রকম অলমোস্ট ডেড অবস্থা। যদি রেম স্লিপে না যাও, রেম স্লিপ জানো তো, র্যাপিড আই মুভমেন্ট, মানে ঘুমের করে চোখ নড়ে। আসলে ওটা আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন ছাড়া আরেকটা ঘুম হয় যেটা হচ্ছে পিওর ঘুম, কোনো স্বপ্ন হয় না, ডিপ স্লিপ। ডিপ স্লিপ যখন যাও ওটা হচ্ছে অলমোস্ট মরে যাও। ওটা হচ্ছে প্র্যাকটিস অফ অলমোস্ট ডেথ, কাছাকাছি চলে যাওয়া, যতটা যাওয়া যায়। গিয়ে ওষুধ যেগুলো করে ওটা তো আলাদা জিনিস, ওটা নাম্ব করে দেয়, পুরো অ্যাওয়ারনেস একদম মাথায় চলে যায়। হ্যাঁ, তোমার কানের সাথে তখনও তোমার কান কিন্তু কাজ করে, তোমার কানের সামনে গালাগালি দিলে তোমার মনে থাকে না। রেম, ওটা ডিপ স্লিপ। হ্যাঁ, তো রেম স্লিপে আবার তোমার ওই সময় যদি কথা বলি তোমার কিন্তু মনে থাকবে। এত কিছু বলছি দেখো কেন, এই জিনিসগুলোর ব্যাপারে আমরা থিওরিটিক্যালি জানছি, অ্যাওয়্যার না। আসলে অ্যাওয়ারনেসও আছে, আমি এখনও আমরা একটু করে তোমাকে অ্যাওয়্যার করিয়ে দিতে পারি। যেমন একটা জিনিস রিলেট করতে পারলে পরশু দিনের এই যে ব্যাপারটার সাথে, হ্যাঁ, এবং আস্তে 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 তোমার একটা জেনেটিক্যাল মেমোরি আছে, তোমার একটা স্যাটেল বডির পাস্ট লাইফ মেমোরি আছে, দুটোর মধ্যেও লিঙ্ক থাকবে, নাহলে তুমি জন্মাতেই পারতে না এই বাড়িতে, বুঝতে পারলে তো? এইভাবে ঘাটতে ঘাটতে দেখবে যে এইগুলোকে আমরা অ্যানালিসিস করে আরও স্ট্রং হয়ে 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 আমরা একটা টাইমে পৌঁছাবো, হয়তো 10-12 হাজার বছর পর করে, তখন দেখবে একটা ইভলভড ম্যান হয়ে গেছে। মানে তখন তুমি তখনকার সাধু হয়ে যাবে। তখন এখনকার যে কুত্তা বিড়াল দেখছো এরা হয়তো মানুষের জন্মাবে, তুমি গাইড করবে। এ চলছে এরকমভাবে। এরা হচ্ছে সাধু টাধু, এগুলো সাধু নর্মাল। সাধু মানে যে সেধে চলেছে, মানে না এই সেধে সেধে ঝগড়া লাগালো, ওই সেধে আনে যে সাধু বলে। এই সাধুয়ের আলাদা জিনিস। এইবার কখনো কখনো কি হয়, এটা আমাদের একটা ন্যাচারাল ল, নেচার ভ্যাকিউম জায়গা পছন্দ করে না। নেচারের একটা রুল হচ্ছে ইকুইলিব্রিয়াম, এনট্রপি বাড়ানো। এক জায়গায় যদি গরম জমে থাকে বা একটা সেন্ট কনসেন্ট্রেট হয়ে যায়, ডিফিউশন, এখানে যদি আমি মারি ফচ করে সেন্টটা সারা ঘরে ছড়িয়ে যাবে, তাই তো? কারণ কোনো এমটি জায়গা পছন্দ করে না। ঠিক তেমন যখন বড় বড় ক্রাইসিস আসে, যখন এখানে যখন বড় ক্রাইসিস হলো যে গরম হয়ে গেল খুব, অটোমেটিক এরা উপরে উঠে যাবে হাওয়াগুলো,
মেঘ জমে বৃষ্টি হয়ে যাবে। দেখো পুরো ব্যালেন্স করে দিল, কিন্তু এডি কারেন্টের মতো, যেই আমার নেগেটিভ ফিল্ড বাড়াবো পজিটিভ ফিল্ড বাড়িয়ে ইকুয়েট করতে চাইবে। তেমনই এটা সব লেভেলে হচ্ছে। যখন সায়েন্স গিয়ে আটকে যাবে, এই ম্যাক্স প্ল্যাঙ্কের প্রফেসর বলেছিল ফিজিক্স পড়ে কী করবে, ফিজিক্স তো সব আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তাও এটা নিয়ে পিএইচডি করলো। ওই যে E=H নিয়ে বার করলো, পুরো দুনিয়াটাই সারা চেঞ্জ করে দিল। নতুন কোয়ান্টাম মেকানিক্স টেকনিক্স। প্রকৃতি এরমভাবে, আসলে সবাই আমরা প্রকৃতি, তুমি আমি সবাই তো প্রকৃতি, আলাদা তো কিছু না। এই প্রকৃতি নিজের মধ্যেই ব্যালেন্সটা করার জন্য সেরকমভাবে কাউকে দিয়ে কিছু করিয়ে দেয়। ফাইনম্যানের খুব সুন্দর লেকচার আছে, তুমি দেখবে, ফান টু ফিজিক্স নাকি একটা বিষয়, ভিডিওটা আছে, নেচার করে বলছে যে সূর্যের আলোটাই অ্যাকচুয়ালি উড হয়, আগুন জ্বলে বেরোয়, খুব সুন্দর আছে। তো ওরকম প্রকৃতি সব, ওকেই ব্রহ্ম বলে, ওকেই তুমি ভগবান বলো, যাই বলো, হাবিজাবি যা যায়, ওই ইউনিভার্স, প্রকৃতি ওই সে যে আছে যাকে বলছো, তার আলাদা আলাদা কোয়ালিটিস আছে, সেই অনুযায়ী তাকে ভগবান বলা হয়, সে হয়। কখনো কখনো এমন ক্রাইসিস আসে, যখন সায়েন্সের ক্রাইসিস আছে, আইনস্টাইনের মতো মানুষ জন্মায়, যখন একটা ভিশনারি দরকার, রবীন্দ্রনাথের মতো মানুষ আসে। কখনো কখনো খুব রেয়ারি এরকম একটা কাণ্ড হয়, যেটা ক্রাইসিস জমতে না এক জায়গায় এসে জমাট বাঁধে, বিশাল মানে ক্রাইসিস। সেই ক্রাইসিসটা হয় আমাদের যত চাহিদা আছে, সব চাহিদা ইজ রিলেটেড টু এক্সিস্টেন্স। বাঁচতে চাই, যখন এই বাঁচাটাই ইন ইট সেলফ একটা প্রবলেম। এই অ্যাটম বোম বাস্ট করেছে, ওটা শুধু না, কিন্তু ওটা একটা বিশাল ফ্যাক্টর। টোটাল যেটা এক্সিস্টেন্সের একটা ক্রাইসিস, তখন দেখবে সব দিকে একটা ক্রাইসিস এসে গেছে। এরকম একটা টাইমে তখনও ওরকম একটা ভিশনারিকে ডাকে, প্রকৃতিতে প্রয়োজন হয়। তো এই সময় অনেক সাধু জন্মায়, ওরা রাস্তা রেডি করে। আর একজন কি দুজন, টাইমের ওপর ডিপেন্ড করে, বেশি হয় না, 2-3 জনের বেশি হয় না, ওরকম মানুষ জন্মায়। এদের ক্রাইটেরিয়া হচ্ছে এরা জন্ম থেকে অ্যাওয়্যার হয়। আবার হিউম্যানও জন্ম থেকে অ্যাওয়্যার, ও কিন্তু ভাবছে বাচ্চা নর্মাল, কিন্তু তোর অ্যাওয়ারনেস ফুল, ও ভাববে আছে ও বোধহয় এরকমই, সবাই বোধহয় এরকমই। আস্তে আস্তে ম্যাচুরিটি, যেটাকে আমরা এখানে বোঝাই যায় না যে ও অ্যাকচুয়ালি কি জন্ম থেকেই ম্যাচিওর ছিল, নাকি নিজেকে ফিল করেছে। ধরা হয় ঋষি, এগুলো সব ঋষিদের অ্যানালিসিস। এবার কারণ ও তো পুরোই অ্যাক্টিং করছে, আইদার ওর যে অ্যাক্টিং কোন বয়সে শুরু হয়েছে, নাকি প্রথম থেকেই অ্যাক্টর ছিল, এটা বোঝা যাচ্ছে না। আমি ওই তোমায় বলি আরে আমি মজা করছি, এবার এটাও তো একটা মজা হতে পারে। আমি যদি তোমায় বলি মিথ্যা কথা বলি না, এটাও তো একটা মিথ্যা কথা হতে পারে। তেমন ওই লোকটাকে দেখতে ওর লাইফটা এমন হয়, দেখা যায় যে ছোটোবেলা যা বলেছে বড়োবেলাও মানে ওটা মিলে আছে। ছোটোবেলাটায় র্যান্ডম কিছু বলেছে, দেখছি ওটা বিশাল কিছু ছিল। ওরে বাবা, এটাই তো এখানে এটা তো নর্মাল সাধুরাও পারে, এটা কোনো ব্যাপার না। তুমি এটা অনেক ওই থার্ড লেভেলের কথা বলছো। মেমোরি তো এখন অ্যাক্সেস হয়ে গেছে, যে শাটল বডির ব্যাপারে রিয়েল দেখতে পারবে, তার বড়োবেলা ওই একাকার হয়ে গেছে। সে বড়োবেলাও ছোটোবেলার এনজয়মেন্টটা পাচ্ছে। আমরা যে বলি না যে ছোটোবেলায় ভালো ছিলাম, বড়োবেলা, তোর মনে হয় না। তখন ছোটোবেলা বড়োবেলা একাকার হয়ে হেবি আনন্দে থাকতো। তখন ওটা তো খুব সিম্পল ব্যাপার। এবার ভুলে যায় না তাও না, কিন্তু কারণ এটা একটা হিউম্যান নেচার, যা আমাদের অপছন্দ করে আমরা মনে রাখতে চাই না, ব্রেন মনে রাখতে চায় না, ওটাও কিন্তু হয়, ভুলেও যায়। ওই ভুলে রাখা আলাদা। তাদের একটা ব্যাপার হচ্ছে, তাদের একটা অদ্ভুত অ্যাওয়ারনেস কাজ করে, তাদের পারসেপশন আলাদাই লেভেলের হয়। তো তোমার রামকৃষ্ণদেব একদিন হাঁটতে খেলাধুলা করছে, হাঁটতে পড়ে গিয়ে দেখছে যে একটা বক উড়ে যাচ্ছে, ওই দেখে সমাধি হয়ে গেল। সমাধি একটা স্টেট অফ মাইন্ড, সব কিছুর ব্যাপারে সব অ্যাওয়্যার হয়ে যায়। যাই হোক, ওটা আলাদা ব্যাপার। তো ওরকম হয়ে গেল। সাধকরা খুব ধ্যান করে সমাধি অবস্থায়। এই যে শ্রীকৃষ্ণ যে গীতা বলেছিলেন যখন বিশ্বরূপ, ওই সময় শ্রীকৃষ্ণ সমাধি অবস্থায় গেছিল। সমাধি অবস্থায় যদি 2জন মানুষই কথা বলেছে পৃথিবীতে, আরও বলে থাকবে আমার জানা নেই, শ্রীকৃষ্ণ আর ঠাকুর অনুকূলচন্দ্র। পুণ্যপুঁথি বলে একটা বই আছে, ভাববাণী। তা ঠাকুর ছোটোবেলা থেকে তো হতেই থাকতো,
তো ভাবতো যে মৃগী রোগ বলতো সবাই। ছেলেরা কি জানবে, আমার কাছে করে অজ্ঞান হয়ে পড়ে যায়, ভাববো তো এটা করে কাঁপতো হাত পা। আর হচ্ছে বডি টেম্পারেচার জিরো, মানে জিরো না হলেও ওই প্রচুর, কখনো বহুত ঠান্ডা হয়ে যেত, কনকনে ঠান্ডা হয়ে যেত বডি, কখনো নীল হয়ে যেত, কখনো তোমার পায়ের তলা লাল হয়ে যেত, কখনো এই পাটা ভাইব্রেট করতো, দাদা দাদা দাদা, ব্রেস্ট থেকে মিল্ক বেরোতো। হ্যাঁ হ্যাঁ, তো এইসব হতো, এরকম অদ্ভুত অদ্ভুত বডির মধ্যে হবে। তো তখন বলতো ভূতে ধরেছে, গ্রামের লোক। পরবর্তীকালে যদি বলছো না ফেম কখন হলো যে বলছিলেন, যখন 21-22 বছর বয়স, তখন ঠাকুর খুব কীর্তন করতো। আর কীর্তন করতে 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 তখন আসলে কীর্তনটাও কোনো কোনো ভক্তি দেখানোর জন্য করেনি, সব লোককে ইউনাইট করার জন্য করেছিল। গুন্ডামি বদমাইশি বিশাল বেড়েছিল। ঠাকুর তো ডাক্তারি করতেন, তো করতে গিয়ে সবাইকে, ডাক্তারিরও বিশাল বিশাল গল্প আছে, তো তখন সবাইকে কীর্তন করে ইউনাইট করেছিল। ওদের সাথে ওদের ঝামেলা লাগাতো, কারা ভালো কীর্তন করতে পারে, তখন লাস্টে গেলো সব গুন্ডাগুলো কীর্তনিয়া হয়ে গেছে। হ্যাঁ, তো এই কীর্তন করে ঠোরে ওই সময় তখন ঠাকুরের ভাব সমাধি হতো। এবার তখন তো অনেক বড় বড় লোকরা থাকতো, এসে স্টেথোস্কোপ ফেথোস্কোপ দেখছে, জিরো হার্টবিট, বডি টেম্পারেচার জিরো, ফুটো ভাবতে হয় নাটক করছে। কিশোরী মোহন দাসটা সেরকম কয়লা গরম জল, তখন তো কয়লা দিয়ে রান্না করতো, কয়লা জ্বালিয়ে এরকম করে গায়ের মধ্যে লাগিয়ে চামড়া সব পুড়ে যেত। কোনো জ্ঞান নেই, এটা অজ্ঞান হয়ে নাটক করছো, প্রতিদিন নাচ করতে করতে পড়ে যাওয়ার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, ফ্রেঞ্চ, ইংলিশ, স্প্যানিশ। এটা একটা মজার ব্যাপার, আলাদা আলাদা ভাষায়। ঠাকুর জীবনে ভাষাও শেখেনি এসব, স্প্যানিশ ট্যানিশ জার্মান লেখা আছে, এগুলো অনেক আছে। কারা লিখছে জানো, যাদের কোনো স্বার্থ নেই, এরকম না যে ভক্তরা লিখেছে, যারা লিখেছে তারা অ্যাডভোকেট এইসব। কারণ পরের দিকে তো আরও লোক জানতে পেরে আরও লোকে এসছে দেখতে, নেতাজির বাবা ওই টাইমে এসছে। হ্যাঁ, তো ওরা দেখছে কি ব্যাপারটা কি এটা, তখন ভাবতে উল্টোপাল্টা বকছে, তখন না তো ফ্রেঞ্চ, না লিউবার হ্যান ত্যান এসব কী সব বলছে। তখন ওগুলো রেকর্ড করছে, ফুটলো রে ওই সত্য তপনন্দ, একটা গান গাইতাম না, যে যা ভাবে আমি তাই, প্রাণের কোণে একটু শুধু অমল ধবল, আমায় পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খাই, ওই সবই তো ওই টাইপের। আমি সেই। পরে যখন জ্ঞান ফিরে তখন ঠাকুরকে বলতো আপনি এরম এরম বলেছে, ঠাকুর বলছে না আমি সব জানি না, ওটা আমার হাতে নেই, আমি জানি না, এরকম নাটক করতো। কিন্তু ওই টাইমে আলাদাই ব্যাপার। এটাই মহাভাব সমাধি বলে ঋষিরা। সমাধিটার নাম দিয়েছি আমরা, মানে ঋষিরা আরও যারা তারা দিয়েছে। আর বই টইতে পুরনো দিন গল্প লেখা আছে যেরকম এরকম হয়, এবার এক্স্যাক্টলি মিলে যাচ্ছে পুরনো দিনের সাথে, এরকম বারবার মিলেছে, তাই বলা হয় যে এরা বারবার একই মানুষ জন্মাচ্ছে। এদের লাইফের যে ট্রেন্ড পুরোটা এক। ওই ছোটোবেলা খেলতে খেলতে কোনোদিন মূর্তি ফেলে দিয়ে নিজে বসে পড়েছে বলে আমি ভগবান, বাচ্চারা যেরকম। কিন্তু এত সিমিলারিটি, মায়ের প্রতি উদগ্র ভালোবাসা, আমরা যেরকম ভালোবাসি ওরকমও না, ওটা একটা আলাদাই লেভেলের হয়। মানুষের প্রতি মানে অন্যকে নিজের বলে ফিল করা, হ্যাঁ, অন্যের মধ্যে নিজেকে ফিল করতে, মানে এটা নর্মাল। মা যেমন বাচ্চার জন্য নিজেকে ব্যাপার মনে হয়, ও সবাইকে নিজের মতো ফিল করে, মানে ওটা ন্যাচারাল। ইভেন তার জন্য লাইফে ক্ষতি হয়ে যায়, পার্সোনাল লাইফে তো অনেক ক্ষতি হয়ে যাবে। মাধ্যমিক দিতে গেছে, এটা নৈহাটির ঘটনা, এখন ম্যাট্রিক হতো, ম্যাট্রিক দিতে গেল, একটা বন্ধুর টাকা নিয়ে দিত, বন্ধুকে মাথাতেই আসেনি যাচ্ছে তাহলে তো আমি দিতে পারবো না, বাড়িতে গেল এই করলো, তখন দেরি হয়ে গেল। যে একটা এমন নেচার, এই যে 1+1 2 কিছুতেই বুঝতে পারছে না, ছোটবেলা বাচ্চা ছেলে 1+1 2 বুঝতে পারছে না, যে হবে না। অদ্ভুত এরকম একটা পার্সোনালিটি। আবার একদিকে এরকম, আবার আরেকদিকে ছাড়া সব জানে মানে কিরম সব জানে, ও হয়তো তোমায় দেখে তোমার পাস্ট হ্যান ত্যান সব বলে দিচ্ছে। তো ব্যাপারটা কি, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি তো অঙ্ক করে বার করে, ও দেখছে। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সায়েন্টিস্ট এই জন্য বললো, ফর দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ মেট আ ম্যান হু সি ফিজিক্স, হু ক্যান সি সায়েন্স। আমরা রিড সায়েন্স, স্টাডি সায়েন্স, হি সিজ সায়েন্স। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে ওই দেখো আমি গাছ হয়ে আছি, কোন দূরে একজন গাছের পাতা কাটলো, ঠাকুর এখানে দাপড়াচ্ছে। এটা প্রমাণ এটা হচ্ছে যে জিনিসগুলো কানেক্টেড, আমরা কার্টেলড, মানে আমরা আইসোলেটেড হয়ে গেছি। হিমায়তপুরে একটা টাইম ছিল, যদিও এই স্টেটটা ঠাকুরের সবসময় বজায় থাকেনি, বয়সের সাথে সাথে চেঞ্জ হয়েছে, কিন্তু মানে ওই এসছে গেছে টাইপের একটা ব্যাপার। এটা হতে পারে
কিছু প্র্যাকটিক্যাল কাজ তো ছিল, মানে যেমন ইনস্টিটিউট বানানো, হ্যান ত্যান, তখন অনেক কিছুকে নিজেকে থামিয়ে দিতে হয়েছে, নিজের ওপর অনেক ক্ষতিও হয়েছে তার জন্য। এই যে বাচ্চা হওয়ার ব্যাপার, তো মা ফোর্স করেছেন, বউ ছিল, বউ বিয়ে সবই তো বাড়ির লোকেই দিয়েছে। তার জন্য এই যে একটা লাস্ট জানানো, এটা করা, এটা বহুত পরিশ্রম করতে হয়েছে ঠাকুরকে। কৃষ্ণকেও বাইদাবে প্রচুর পরিশ্রম করতে হয়েছে এইটাকে ছোট করার জন্য। তো এই যে লাইফগুলো অদ্ভুত। এবার এরা যখন ভুল করে না, ওই ভুলটা তখন অন্যরা বলে কি জানো, বলে লীলা করছে। এবার কৃষ্ণ যখন ভুল করে, আর এদের ভুলেরও ব্যাপার আছে, এরা ফেইলিওর হয় কিছু দিনের জন্য। যেমন কৃষ্ণ যুদ্ধ করার কম চেষ্টা করেছিল, যুদ্ধ যাতে না হোক। তুমি জানো মহাভারত পড়নি তো, যখন দেখবে প্রচুর চেষ্টা করেছে যাতে যুদ্ধটা না হয়। লাস্টে যুদ্ধ বাধ্য, বিকজ যেমন পাকিস্তান অ্যাটাক করলো ইন্ডিয়াকে, ইন্ডিয়া কতদিন সহ্য করবে? চাই যুদ্ধ না হোক, চাই না মরুক, কিন্তু একটা লিমিট আছে তো। যা কিছু করে যাবে, সে সেরকম হিন্দু না বা মুসলমান বলে গুলি করে যাবে, ছাড়া দেবে নাকি? বলছে বলো তাহলে প্রমিস এবার থেকে হবে না, তাও বলছে না, হতেই পারে, আমরা জান্নাত বানাবো। তাহলে এবার তো কিছু করার নেই, এবার তো মারতে হবে। এরকম টাইপের অনেকটা কন্ডিশন, ঠিক আছে, নে লড়। এবার যখন যুদ্ধে নেমেছে, তখন ওখানেরও প্রাইম দেখিয়ে দিয়েছে কাকে বলে। অস্ত্র তোলেনি, এদিকে শালা সবাইকে জিতিয়ে দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে, এখন তুমি বললে কৃষ্ণ ফুল ট্রাই করলো, সব হলো, পারলো না, ফেলিওর হলো, কাঁদলো কৃষ্ণ নিজে, এত লোক মারা গেছে বলে, সব হলো। এই কৃষ্ণই 10 বছর আগে না কত বছর আগে দ্রৌপদীকে বলছে, যুদ্ধ তো তুমি চাইছো সখী, তোমার ছেলে তো, তোমার 5টা বর বাদ দিয়ে কেউ বাঁচবে না, মানে বর যেই হোক, এরা বাদ দিয়ে কেউ বাঁচবে না। এটা যেন কৃষ্ণ দেখতে জানে, আর যুদ্ধ হবে এটাও জানে। তাহলে ব্যাপারটা কি, ও কি আদৌ ট্রাই করলো না জানতো কি ব্যাপার? ঠাকুর পার্টিশন না হয় পুরো চেষ্টা করলো, হিমায়তপুরে এত ইউনিভার্সিটি বানালো, সব করলো। ঠাকুর যখন এই মহাভাষ্য নদীতে নাচ করতে করতে পড়ে গেছিল, তখন রেকর্ড করে রাখতো কিছু। প্রথম থেকে রেকর্ড হয়নি, 72 নম্বর ডে থেকে রেকর্ড করা স্টার্ট হয়েছে। ওই যে রেকর্ড করতে যে লিখিত, ওখানে লেখা আছে যে চলো সবে দেওঘরে যাই, লেটাস অল মেক হেস্ট টু দেওঘরে, সব বলা আছে। অনেক কিছুই বলছে, অত পাত্তা কতবার বুঝবো কি আছে, কেন বলছে। ওখানে প্রচুর স্টার, গ্যালাক্সি ম্যালাক্সি নিয়ে অনেক কিছু বলা। পুণ্যপুঁথি বইটার নাম আচ্ছা, পিডিএফ আছে। ওইসব বলে টলে পরে যখন প্রথম বলেছিল যে এবার তো চলো আমরা দেখি বিহারে জায়গা কিনতে হবে, চলে যেতে হবে, যখন একদম 1946-এর শেষে যখন বলবে, তখন সুশীলদার মাথায় কোথায় যেন শুনেছিলাম দেওঘরের ব্যাপারটা, ঘেটে দেখা গেল যে পুণ্যপুঁথিতে বলেছিল দেওঘর যাবে। তাহলে এত চেষ্টা করার ব্যাপারটা কি হলো? চেষ্টাটা কিন্তু কোনো ত্রুটি করেনি। এবার আরেকটা কোইন্সিডেন্স বলছি, তার থেকে 90 বছর আগের ঘটনা। রামকৃষ্ণদেবের ক্যান্সার বলে রামকৃষ্ণদেবকে সব জায়গায় ঘোরাচ্ছিল, মানে তীর্থস্থানে, মানে হাওয়া বদলের জন্য। দেওঘর খুব ভালো জায়গা হাওয়া বদলের, দেওঘর নিয়ে গেছিল। ঠাকুর ছিলেন, মথুরবাবু ছিলেন। যেখানে আজকে সৎসঙ্গের মেন গেটটা দেখতে পাচ্ছ, ওখান থেকে ঢুকে ডান দিকে একটা গাছ আছে বেষ্টনী দেওয়া, যেখানে আগে গুরু কিঙ্কর পাণ্ডে বলে একজন থাকতো, অ্যাস্ট্রোলজার, ও থাকতো ওখানে। তো ওই গাছ ফাছ ওখানে এই জায়গাটা আছে। তো ঠাকুর একদিন ওরকম করতে করতে, ওখানে মথুরবাবুরা সব, ঠাকুর রামকৃষ্ণদেব ওখানে যেত। তো ওখানে এরকম সব আদিবাসীরা থাকতো, ট্রাইবাল। তো ওই দিক দিয়ে যেতে যেতে জঙ্গল ক্রস করে, তো ওখানে একটা বাংলো, ওই বড়াল বাংলো, যেটা ওটা বড়াল বাংলো নাম ছিল, এখন যেটা ঠাকুর বাড়ি বলো ওটা বড়াল বাংলো। তো বড়াল বাংলো অনেক আগে, প্রি ইন্ডিপেন্ডেন্স অনেক আগে। ঢুকে ওখানে ঢুকে এরকম করে ঝোপঝাড় ঘেটে কতগুলো ওই ট্রাইবাল বের করেছে। খেতে পায় না, দুস্থ, রোগা। তখন মানে যেরকম হয়, তখন বলতো মথুর চেনো তো, মথুরবাবু বলে ঠাকুরের ভক্ত। তো মথুরবাবু, মথুর জামাই বলে তো বোধহয়, তুমি একটু এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। বলে আরে ঠাকুর খেপেছেন, এত লোক কি খাবে? বুঝে না, আমি তাহলে যাবোই না এখান থেকে। তো ঠাকুর ওই গাছের ওই বেষ্টনী যেটা দেখছো ওখানেই বসে পড়েছে, এখনো আছে। এটা অনেকেই জানে না, দেওঘরেই জানে না, কারোর কিছু আসেই যায় না, ওদের তো অন্য জিনিস নিয়ে ব্যস্ত, সেটা আলাদা ব্যাপার। তো ওই জায়গাটা এরকম ঠাকুর বসে পড়েছে, আমি যাবো না, আগে আমার ব্যবস্থা, খুব বায়না করতো।
আর ঠিক আছে, লাস্টে লাড্ডু ফাড্ডু খাবার, একটু ভাত টাত কিছু ব্যবস্থা করেছে ঠাকুর নিজের হাতে। তখন ক্যান্সার ঠাকুরের, নিজের হাতে ডিস্ট্রিবিউট করেছে। 2-3 দিন ছিলেন ওখানে। হ্যাঁ, তো যখন ফিরে আসবেন তখন বলছে যে তুমি কি, ওরা মুখটা করুণ হয়েছিল যে চলে যাচ্ছে ঠাকুর, মানে মানুষটা চলে যাচ্ছে। আর বলে তোর চিন্তা করিস না, একদিন আসবো, এসে তোদের যাতে কোনো দিন আর খাবারের সমস্যা না হয় ব্যবস্থা করবো। তারপরে চলে গেল, তারপরে মারা গেল, হয়ে গেল। আর ঠাকুর আবার দেওঘরে গিয়ে এটা করলো। দেখি কোইন্সিডেন্স, কত কোইন্সিডেন্স হবে। আর কোইন্সিডেন্স চাও? রামকৃষ্ণদেবকে বলা হতো তুমি, ও সব জায়গায় তীর্থতে গেছে, তুমি তীর্থতে গেলে টপ প্লেসের মধ্যে কোনটা? পুরী রাখবে তো? পুরীতেই শুধু যায়নি, খুব এদিকে রথ টানতো, ওই সূর্যসেন স্ট্রিট, ওইসব কি স্ট্রিট যেখানে দেখবি ইয়ের বাড়ি আছে, গিরিশ ঘোষের বাড়ি আছে দেখবি, তো ওখান থেকে এরকম করে রথ টানতো। তখন যেদিন রথ টানছো, আসল রথ দেখতে যাবে চলো যখন, তখন খুব রেগে যেত রামকৃষ্ণদেব। সব জায়গায় গেছে, পুরী যায়নি। কেন বলতো না, তবে একদিন রাগের চোটে বলে দিয়েছিল আবার মেরে দিবি আমাকে। তখন মানে ওরা অনেকে মিলিয়েছিল, উনি তো বলেনি, মিলিয়েছিল চৈতন্যদেবকে ওখানে মেরে দেওয়া হয়েছিল, পুরীর পাণ্ডারা। ঠিক আছে, ভক্ত প্রবলেম হয়ে যাচ্ছিল, ভক্তরা তো ওইদিকে চলে যাচ্ছে। কৃষ্ণকে এখন জ্যান্ত কৃষ্ণ এসে গেছে। অনেকেই জানো না, গুরু নানক চৈতন্যদেবের কাছে দীক্ষা নিয়েছিল, জানো? অনেকেই জানে না। গুরু নানক যখন তীর্থস্থানে ভ্রমণ করছিল, চৈতন্যদেব এরকম যেত, আর এটা আমি আরও আগের লাইফের কথা বলছি, চৈতন্যদেব এরকম জগন্নাথের কাছে যেত আর দেখে অজ্ঞান হয়ে যেত, আর মানে ছবে কি কিছু না, অজ্ঞান হয়ে যেত। টেনে টেনে বার করতো, দেখবে ছবিও আছে এরকম করে পড়ে আছে চৈতন্যদেব, ওই টেনে টেনে বার করতো কোনো রকম। তো একদিন ভিতর থেকে বেরোচ্ছে চৈতন্যদেব, ওই গর্ভগৃহ থেকে, মানে জগন্নাথের বেরোচ্ছে, তখন গুরু নানক ভক্ত টক্ত নিয়ে ঢুকছে, ঢুকে এরকম করে গুরু নানক দাঁড়িয়ে পড়বে, দেখবে এরকম চৈতন্যদেব সুন্দর সন্ন্যাসী হয়ে উনি চলে গেল। তো গুরু নানক ভিতরে যাবে জগন্নাথ দর্শন করতে, গেল না, ফিরে চলে আসলো। তখন আনন্দ টানন্দ যারা ভক্ত টক্ত রয়েছে বলে, কি হলো আপনি গেলেন না? বলে আমি আসল চৈতন্যকে দেখিনি, এই আসল জগন্নাথ তো বেরিয়ে গেল, একটু দেখলাম। তারপরে নিত্যানন্দর কাছে নাকি দীক্ষা নিয়েছিল, নিতাই। এটা অনেকেই জানে না। তাহলে দেখ, পুরো শিখিজমের গুরু দীক্ষা নিয়েছে। এগুলো ডেকে দেয়, পলিটিক্স বলো, যাই বলো। কেন স্বীকার করলে কি খুব মুশকিল হয়ে যেত? তো তুমি তোমার গুরুদেবকেই মানছো না। তিনি যখন বলছেন হরি, এটা গৌর হরি, আগে ছিল ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রেছিল। চৈতন্যদেবের বউ বিষ্ণুপ্রিয়া এটা করে দিয়েছে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম। চৈতন্যদেবের গুরুই জানতেন ওই কৃষ্ণ, নাম দিয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। তো ঠিক আছে, এই চৈতন্যদেবকে মেরে দিয়েছিল, রামকৃষ্ণদেব বলতো আবার মেরে দিবি, যেত না। তারপরে বহু বায়না করার পর পুরীর ভক্তরা রামকৃষ্ণদেব বলছে আমি যাবো, গিয়ে দর্শন করে। তারপরে মারা গেলেন, ঠাকুর যায়নি। নেক্সট ঠাকুর অনুকূলচন্দ্র গেছে। এখন ওরা তো আননেসেসারিলি কিছু বলে মনে হয় না, দেখা যায়নি এখন অবধি। কিছু বলে দেয় তো বলে দেয়, এরকম একটা ব্যাপার। এদের যখন ফল্ট করে না, রামকৃষ্ণদেব বলে মা ভুল করে ফেললাম, মা প্যান্টটা খুলে গেল, ধুতি খুলে যেত মাঝে মাঝে। এবার এইসব কি বলবে, যে এইদিকে অ্যাওয়্যার, শালা এইদিক ওদিক সব জানে, এদিকে প্যান্ট খুলে যাচ্ছে, খুব মুশকিল। এটা না জেনে যে বাইরে থেকে আমরা যখন প্রথম দেখতাম, অবশ্যই বোকা। বিবেকানন্দ তো জাতা গালাগালি দিয়েছে রামকৃষ্ণদেবকে, আর মূর্খ লোক একটা, জানে না প্রোটিন থাকে, প্রোটিন খেতে হয়, ব্যায়াম করতে হয়। বাবার বলতো নড়েন, নড়েন, আমার শেখাস। এই যে নাটক, পুরো সবই নাটক মনে করে। এদিকে এক কায়দা মারছে, করছে বাচ্চাদের মতো করছে, না আমি খাবো, বাচ্চাদের মতো করছে, করেই দিতে হবে মাছ। একদিকে নাটক করছে, তাকে যখন সে আবার মানে কোথায়, মানে কি জানে না, কবে পড়লো অত। এমনি মানে তুমি যদি এমনি সাধু টাধু বড় সড়ো নিয়ে আসো না, যাকে দেখছো, আর ওর লেভেলই আলাদা। মানে ওর কাছে তুমি জুওলজিস্ট নিয়ে যাও, ওই তুমি সায়েন্টিস্ট নিয়ে যাও, যাকে নিয়ে যাবে ও সেই বিষয়ে দিবে এক্সপার্ট। আর অন্য সময় কিছুই জানে না, বাচ্চার মতো। তুমি ওর সাথে বাচ্চাকে বসিয়ে দাও, বাচ্চা নিয়ে আনন্দ, মানে আমরা যেরকম করছি এরকম না, আলাদাই। আবার যে ওকে পরীক্ষা করতে যাবে তার কাছে আবার হয়ে যাবে মানে অন্যরকম, বিশ্বাস করতে পারবে না। এই জন্য বলে অবাঙ্গ মনসে গোচরম, বোঝে প্রাণ বোঝে যা। বিবেকানন্দ লিখেছে কথামৃত বলে একটা বই আছে, ওর লাস্টে বিবেকানন্দ কিছু লেখা আছে
বলছে we have seen many gurus and teachers where there are some teachers who are teachers of all teachers. They can transmit spiritualities by a mere wish, by a simple touch. মানে বিবেকানন্দের মতো লজিক্যাল লোক বলছে কথাটা, বলছে বুড়োকে দেখে ঠকবে না, বুড়ো মানে রামকৃষ্ণ দেবকে, খবরদার ঠকবে না, ও বাইরে দেখায় ভক্ত, ভিতরে টনটনে জ্ঞান, মানে ও পুরো নলেজ এক্সপার্ট। আমাকে দেখো বাইরে খুব গ্ল্যামারাস লাগে, জ্ঞানী লাগে, আমি ওর ভক্ত, আমি জাস্ট জ্ঞান ঠ্যান এসব। আর ওটাকে দেখার পর না মনে হবে অল ইজ শ্যাম। এর জন্য একটা বই আছে নোবেল লরেটের লেখা, ডক্টর অ্যালেক্সিস ক্যারেল, বইটার নাম হচ্ছে ম্যান দি আননোন। ম্যান কাকে বলে? আইনস্টাইনের সাথে ম্যাক্স প্ল্যাঙ্ক, যাকে দিয়ে কথা শুরু হলো, সাথে ডিসকাশন আছে। বলছে আইনস্টাইন যে আগামী দিন যে সায়েন্টিস্টরা আসবে, দে উইল বি দ্য সায়েন্টিস্টস অফ পারসেপশন। আইনস্টাইন বলছে, ঋষি কিন্তু, ঠাকুর বলেছেন আইনস্টাইন ঋষি, সেক্সুয়াল প্রবলেম ছিল, কিন্তু কি হয়েছে, ওটা তো থাকবে, ফল্ট থাকতেই পারে লাইফে, ওটাকে স্বীকার করছি না, অ্যাকসেপ্ট করছি না, কিন্তু ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঋষি, ভুল করেনি, করতেই পারে, কিন্তু দেখো অনেক রিফাইন্ড, আমাদের মতো ভুল না, আমাদের পেটি ফল্টস থাকে, আর ওনাদের মানে এক্সেলেন্স দেখো। আর ঠাকুরের ওই টাইমটা এবার তুমি যদি স্টাডি করো দেখবে মানে এমিনেন্ট পার্সোনালিটি, সারা সব দিকের গ্রোথ হয়েছে। ডিএনএ আবিষ্কার হয়েছে ওই টাইমে, নিউক্লিয়ার পাওয়ার ওই টাইমে আবিষ্কার হয়েছে, কোয়ান্টাম মেকানিক্স ওই টাইমে আবিষ্কার হয়েছে, এক গ্রিন রেভলিউশন ওই টাইমে হয়েছে। তুমি সব দেখো, সব পুরো যত বড় বড় যেটা ফেজ শিফট হয়েছে হিউম্যান জেনারেশনের, ওই টাইমটা হয়েছে। দেখা যায় ওয়ার্ল্ড এরকম, ওই জন্য ওই টাইমে পরপর জন্মেছে। রামকৃষ্ণদেব সারদামাকে বলেছে তুমি শাখাই ভেঙো না, অদ্ভুত ব্যাপার, তো মানে মজার ব্যাপার। সবচেয়ে বড় কথা, ও বলছে যে হিউম্যান কি পারে, এটা যেহেতু সুপার কনসিয়াসনেস, তোমার আমার সবার এক, তোমার জেগে গেলে তুমিও ও, ঠিক আছে, এরকম ব্যাপার। তোমার ইন্ডিভিজুয়ালিটি বজায় রেখে তুমিও, যেমন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, যে বেদব্যাস বলে যায়, ও তো একটা নর্মাল মানুষ, কিন্তু ও এমন লেভেলে পৌঁছে গেছে যে ও ইকুইভ্যালেন্ট টু বলে, মানে ও পৌঁছে গেছে মোটামুটি, এরকম ব্যাপার। রবীন্দ্রনাথ বলতো যে আমি মাঝে মাঝে ওই স্টেটে চলে যাই, এটা ইগো করে বলছে না, রবীন্দ্রনাথ বলতো যে আমি ওই স্টেটে গিয়ে লিখি। একটা গান আছে, আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হিয়ার, কি দারে বারে বারে কান পেতে রই। তো ওখানে একটা লাইন আছে, মাঝে মাঝে তার বারতা, আমার ভাষায় পায় কি কথা রে, সে যে আমায় জানি পাঠায় বাণী, আমায় জানি পাঠায় বাণী, গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই। গানের তানের মধ্যে তিনি নিজেকে লুকিয়ে প্যাকেজ করে পাঠান, আমি কান পেতে থাকি, কখন আসবে। এইদিকে লিখেছে, যেদিন অতুল প্রসাদ সেনকে জানো তো গান লেখে, ইউপিতে অতুল প্রসাদ সেনের বাড়িতে যখন রবীন্দ্রনাথ গেছে, ভোরবেলা দেখছে নেই 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 নেই, বেরিয়ে অতুল প্রসাদ ছুটে গেছে, এটা দিয়ে শেষ করবো, গেছে কোথায় রবীন্দ্রনাথ, দেখছে ভোর 4টে বাজে, তখন রবীন্দ্রনাথ এরকমভাবে একটা পাথরের মধ্যে বসে আছে, দূরে সূর্য উঠছে, ওটা দেখছে, আর এখান দিয়ে এরকম করে দাঁড়িয়ে দিয়ে ওখানে জল পড়ছে, কান্নায় এত দাঁড়িয়ে দিয়ে জল পড়ছে, কাঁদছে, মানে আনন্দের মুখে তাকিয়ে আছে, আর মুখে বিড়বিড় করে মন্ত্র পড়ার মতো বিড়বিড় করে পড়ছে। অতুল প্রসাদ কানে মুখের সামনে গেল, কান পাতল। তো রবীন্দ্রনাথ ওই পাড়ে বসে আছে ওই পাথরের মধ্যে, তো বিড়বিড় করছে, তো কান পেতে শুনবে কি আছে, শুনতে গেছে অতুল প্রসাদ সে নিজেও সিঙ্গার, এরকম করে সিঙ্গার না মানে রাইটার, দেখো বিশাল। তখন রবীন্দ্রনাথ সূর্য দিয়ে তাকে গান গাইছে যে এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এই গানটার উপরে করছে, যেন মনে একটা শুনে শুনে লিখছে, অদ্ভুত, দারুণ দারুণ। ঠিক আছে বন্ধুরা।
ওইসব একবারে এই হওয়ার জিনিস না, এগুলো আমাদের বুঝতে হবে ভালো করে।